আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বাংলা গদ্য পদ্যের ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি, তার ধারাবাহিকতায় 21-এর গল্পের ভিডিওটি আজকে তোমাদেরকে দিব। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলেছো আগে 21-এর গল্পের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করার জন্য, বাকিগুলো পরবর্তী ধারাবাহিকভাবে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের জন্য 21-এর গল্পের যে বিষয়বস্তু আছে সেটা থেকে কোন কোন বিষয়গুলো থেকে এমসিকিউ হবে তা নিয়ে আলোচনা করব। 21-এর গল্প এটি নেওয়া হয়েছে গল্প সমগ্র থেকে, জহির রায়হানের লেখা। লেখক জহির রায়হান, যার জন্ম 1935 এবং মৃত্যু হলো 1972। 1972 সালে তিনি কি মরেছেন তার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। তিনি 1972 সালে নিখোঁজ হয়ে যান, এর পরবর্তীতে তার লাশ আর পাওয়া যায়নি। জহির রায়হানের জন্মসাল এখানে দেওয়া আছে। ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল মোহাম্মদ জহিরুল। 1958 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা স্নাতক সম্মান ডিগ্রি লাভ করেন। একজন ছোট গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে জহির রায়হানের খ্যাতি ছিল। ছোট গল্পকার এবং ঔপন্যাসিক হিসেবে তার খ্যাতি ছিল। তিনি মূলত মধ্যবিত্ত জীবনের রূপকার, মানে তার এই যে লেখার মধ্যে ফুটে উঠত মধ্যবিত্ত মানুষের জীবনে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। চারপাশের মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা চিত্র তার রচনায় সমৃদ্ধ রয়েছে। অসঙ্গতির বিরুদ্ধে তার কণ্ঠ ছিল বলিষ্ঠ, মানে তিনি সবসময় ন্যায়ের পথে দাঁড়াতেন এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। হাজার বছর ধরে, বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, আরেক ফাল্গুন ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস। তার এই উপন্যাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বারবার আসা প্রশ্ন হলো হাজার বছর ধরে এবং আরেক ফাল্গুন, এই দুইটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। বাংলাদেশের একজন খ্যাতিমান চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হানের পরিচিত রয়েছে। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে বিজয় লাভের অল্পকাল পরে 1972 সালের 30শে জানুয়ারি তিনি নিখোঁজ ও শহীদ হন। তার লাশ পাওয়া যায়নি। তবুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন। তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে, ভাবতে অবাক লাগে। 4 বছর আগে যাকে হাইকোর্ট মোড়ে শেষবারের মতো দেখেছিলাম, কত বছর আগে দেখেছিল? 4 বছর আগে। ঘটনা প্রবাহটা আস্তে আস্তে চেঞ্জ হবে, তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো। আমি যদি আগে থেকে বলে ফেলি তাহলে তোমরা অনেক কিছুই হয়তো বুঝবে না এবং তোমাদের অনেকটাই বিরক্তি লাগবে। 4 বছর আগে যাকে হাইকোর্ট মোড়ে শেষবারের মতো দেখেছিলাম, যাকে জীবনে আর দেখবো বলে স্বপ্নেও কল্পনা করিনি, সেই তপু ফিরে এসেছে। ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি। রাতে ভালো ঘুম হয় না, যদিও একটু আধটু তন্দ্রা আসে, তন্দ্রা মানে একটু একটু ঘুমের ঝুঁকি আসে, তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে ওঠে। ভয়ে জড়সড় হয়ে যায়। লেপের নিচে দেহটা ঠক ঠক করে কাঁপে। কেমন করে কাঁপে? ঠক ঠক করে। এখানের মধ্যে যে লাইনগুলো দাগানো আছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখো এই যে কথাগুলো বলছে এগুলো কিন্তু গল্পকথক কথাগুলো বলছে, মানে এক কথায় ধরে নিতে পারো জহির রায়হান। দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটখাটো জটলা পাকাই, মানে সবাই মিলে গল্প ওর বিষয়টা নিয়ে কথা বলি। খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা। আমরা যে অবাক হই না তা নয়, আমাদের চোখেও বিস্ময় জাগে। 2 বছর ও আমাদের সাথে ছিল। ওকে তপু। তপু ওদের সাথে কত বছর ছিল? তপু ওদের সাথে 2 বছর ছিল। ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম। সত্যি কি অবাক কাণ্ড দেখো তো। কে বলবে যে এই তপু? ওকে চেনাই যায় না। কেন চেনা যায় না? এখানে আসলে ওর কঙ্কালকে বলা হচ্ছে। একটু পরে ঘটনা প্রবাহ যখন আরো যাবে তখন আমরা বুঝতে পারবো আসলে কি হচ্ছে। এর পরবর্তীতে আমি তোমাদেরকে গল্পের ব্যাখ্যাটা বলবো। ওর মাকে ডাকো। আমি হলফ করে বলতে পারি ওর মা ও চিনতে পারবে না ওকে। কেন চিনতে পারবে না? কারণ ওর এটা কোনো দেহ নয়, এটা কঙ্কাল, মানে ওর দেহের কঙ্কালের কথা বলছে এখানে। আর ওর মারা যায় ভাষা আন্দোলনের সময়, তখন আমরা ঘটনা ধারাবাহিকতায় সেটা দেখতে পাবো। চিনবে কি করে? জটলার এক পাশ থেকে রাহাত নিজের মতো বলে। রাহাত কিন্তু ওদের বন্ধু। ওরা 3 জন ছিল। গল্পকথক ছিল একজন, মানে জহির রায়হান, রাহাত আরেকজন, তপু একজন। ওরা 3 জন বন্ধু ছিল এবং ওরা একসাথে প্রায় 2 বছর থেকেছে। এর পরবর্তীতে তো তপু মারা গিয়েছে এবং রাহাত আর গল্পকথক একসাথে ছিল। চেনার কোনো উপায় থাকলে তো চিনবে। এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না।
বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আমরাও কেমন যেন আনমনা হয়ে পড়ি ক্ষণেকের জন্য। অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেওয়ার জন্য। ঠিকানায় কাকে পাঠানো হয়েছিল? রাহাতকে ঠিকানায় পাঠানো হয়েছিল যাতে তার মা এবং তার বউকে খবর দিতে পারে। সারাদিন এখানে সেখানে পাই পাই করে ঘুরে বিকালে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি, তখন রীতিমতো ভাবনায় পড়লাম। এখন কি করা যায় বলো তো? ওদের একজনকেও পাওয়া গেল না। আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে। বিছানার উপর ধপাস করে বসে রাহাত বলল, ওর মা মারা গেছে। তাহলে তপুর মা মারা গেছে। মারা গেছে? আহা, সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্নাকাটি না তপুর জন্য কেঁদেছিলেন তিনি। মানে যখন তপু মারা গিয়েছিল তখন তিনি এসেছিলেন, এসে অনেক বেশি কান্নাকাটি করেছিলেন। কেমন ধরনের? গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করেছিলেন। ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গিয়েছিল। বউটার খবর? ওর কথা বলো না আর। রাহাত মুখ বাঁকালো। ও অন্য আরেক জায়গায় বিয়ে করেছে। সে কি? এর মধ্যেই বিয়ে করে ফেললো মেয়েটা? তপু ওকে কত ভালোবাসতো। নাজিম বিড়বিড় করে বলে উঠল চাপা স্বরে। শানু বলল, বিয়ে করবে না তো কি, সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা? বলে তপুর দিকে তাকালো শানু। তাহলে এই যে শানু কি কথাটা বললো, কথাটা একটু ভালো করে দেখে রাখবে। আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর উপর। সত্যি, কে বলবে এ 4 বছর আগের সেই তপু, যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো সব সময়। তার দিকে তাকাতে ভয়ে আমার রক্ত হিম হয়ে আসছে কেন। 2 বছর সে আমাদের সাথে ছিল। আমরা 3 জন, আমি, তপু আর রাহাত। এখানে আমি বলতে গল্পকথকের কথা বোঝাচ্ছে। তপু ছিল আমাদের মাঝে সবচাইতে বয়সে ছোট। তপু বয়সে ছোট ছিল কিন্তু সে বিবাহিত ছিল। কিন্তু বয়সে ছোট হলে কি হবে, ওই ছিল একমাত্র বিবাহিত। কলেজ ভর্তি হওয়ার বছর খানেক পর রেনুকে বিয়ে করে তপু। কাকে বিয়ে করে? রেনুকে। তাহলে এখানে এই যে তপু ছিল, তপুর বউয়ের নাম কি? তপুর বউয়ের নাম হলো রেনু। সম্পর্কে মেয়েটা আত্মীয় হতো ওর। দোহারা গড়ন, চিপচিপে কাঠি, আপেল রঙের মেয়েটা প্রায় ওর সাথে দেখা করতে আসতো। কি রঙের মেয়ে? আপেল রঙের মেয়ে। ও এলে, ও বলতে এখানে কাকে বোঝাচ্ছে? রেনু এলে আমরা চাঁদা তুলে চা আর মিষ্টি এনে খেতাম। কি তুলে? চাঁদা তুলে। কিন্তু চাঁদা তুলে ওরা চা আর মিষ্টি আনতো এবং ওরা খেত, আর গল্প গুজবে মেতে উঠতাম রীতিমতো। তপু ছিল গল্পের রাজা। তাহলে তপু ছিল গল্পের রাজা, খুব বেশি গুরুত্বপূর্ণ একটা লাইন। এটা এমসিকিউতে হুবহু আসতে পারে। যেমন হাসতে পারতো ছেলেটা, তেমনি গল্প করার ব্যাপারেও ছিল ওস্তাদ। এখানে যে অংশটা আছে এটা পড়ে হয়তো তোমাদের একটু করে বিরক্ত লাগবে, কারণ এটা পুরোটাই ভিন্ন দিকে চলে যাবে। এর পরবর্তীতে লেখক আবার মূল ঘটনায় ফিরে আসবে। যখন ও গল্প করতে শুরু করত তখন কাউকে কথা বলার সুযোগ দিত না। সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন, সেই হোটকা মোটা লোকটা, ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল, ওই যে লোকটা বলেছিল সে বার্নার্স হবে। বার্নার্স বলতে একজন নাট্যকার বা সমালোচককে এখানে বোঝাচ্ছে। পরশু রাতে মারা গেছে একটা ছোকরা গাড়ির তলায় পড়ে। তাহলে তিনি কিন্তু মারা গিয়েছেন। পরশু রাতে মারা গেছে একটা ছোকরার গাড়ির তলায় পড়ে। আর সেই মেয়েটা যে ওনাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল, ও মারা যাওয়ার পরদিন এক বিলেতি সাহেবের সাথে পালিয়ে গেছে। মানে এখানের মধ্যে খুব পুরোপুরি একটা ভিন্ন কথা বলছে। মানে সে তো গল্পের রাজা, সেখানের মধ্যে একটা গল্প বলছিল। সেখানের মধ্যে বিষয়গুলো ছিল যে একটা মেয়ে, এই যে একজন ছেলে ছিল মোটকা বলেছে যাকে, মোটা লোকটা, তাকে বিয়ে করার কথা ছিল একটা মেয়ের, কিন্তু সে মারা যাওয়ার কারণে এর পরের দিনই মেয়েটা একটা বিলেতি সাহেবের সাথে পালিয়ে গেছে। রুনি মেয়েটার খবর জানতো। সে কি? রুনিকে চিনতে পারছো না? শহরের সেরা নাচিয়েছিল। তাহলে শহরের সেরা নাচিয়েছিল কে? রুনি। আজকাল অবশ্যই রাজনীতি করছে। সেদিন দেখা হলো রাস্তায়। আগে তো পাটকাটি ছিল, এখন বেশ মোটাসোটা হয়েছে। দেখা হতেই রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো। বিয়ে করেছি শুনে জিজ্ঞাসা করলো বউ দেখতে কেমন হয়েছে। এখানে ওই মেয়েটার সাথে তপুর কথা হচ্ছিল। এবার তুমি এসো। কথা বলতে শুরু করলে যেন আর পুরাতে চায় না। রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে। ওকে বলতে এখানে তপুকে থামাতে চেষ্টা করতো, কিন্তু তপু অনর্গল কথাই বলতো। রেনু বলতো, আর বলবেন না, এত বকতে পারে। বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠল সে। তাহলে এখানের মধ্যে এই লাইনটা গুরুত্বপূর্ণ। সে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠল। তবু থামতো না তপু। একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার তুবড়ি ছোটাতো সে। থাকবে, অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না, নিজের কথাই বলি। এই যেমন ধরো আবার গল্পে ফিরে আসছে। ভাবছি ডাক্তারিটা পাস করতে পারলে এই শহরে আর থাকবো না।
গায়ে চলে যাব, ছোট্ট একটা ঘর বাঁধবো সেখানে। আর তোমরা দেখো আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না, একেবারেই সাধারণ। হ্যাঁ, একটা ছোট্ট ডিসপেন্সারি আর কিছু না। তাহলে সে তার ঘরে কি থাকার কথা বলেছিল? সে ছোট্ট একটা ডিসপেন্সারি আর কিছু না। মাঝে মাঝে এমনই স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তপু। এককালে মিলিটারিতে যাওয়ার শখ ছিল ওর। তাহলে তপু তো এখন ডাক্তারি পড়ছে, এর আগে তার মিলিটারিতে যাওয়ার শখ ছিল, কিন্তু বরাত মন্দ ছিল, জন্মখোড়া। তার পা একটা থেকে একটা একটু ছোট ছিল, তাই বলছে জন্মখোড়া। ডান পা থেকে বাম পাটা 2 ইঞ্চি ছোট ছিল ওর। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ লাইন। ডান পা থেকে, তার মানে তার বাম পাটা ছিল 2 ইঞ্চি ছোট ডান পার তুলনায়। তবে বা জুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না সবার। আমাদের জীবনটা ছিল যান্ত্রিক। যান্ত্রিক বলার কারণ ছিল কারণ ওরা শহরে থাকতো, আর শহরে তো জানো যে এখানে সব সময় গাড়ি ঘোড়া এই সেই সাউন্ড অনেক কিছুই হয়। গ্রামীণ পরিবেশ আর শহরের পরিবেশ তো অনেকটাই ভিন্ন। কাক ঢাকা ভরে বিছানা ছেড়ে উঠতাম আমরা। কেমন ভরে? কাক ঢাকা ভরে। কারণ শহরের মধ্যে দেখবে যে কাক আর কুকুর এই দুটোই বেশি দেখা যায় প্রাণী হিসেবে। কারণ এখানে অন্যান্য প্রাণীর বসবাসের জন্য, অন্যান্য প্রাণী বা পাখি যে বসবাস করবে ওইরকম উপযোগী পরিবেশ শহরে থাকে না। তপু উঠতো সবার আগে। তাহলে সবার আগে কে উঠতো? তপু। ও জাগাতো আমাদের দুজনকে। ওঠো, ভোর হয়ে গেছে, দেখছো না? অমন মোষের মতো ঘুমোচ্ছ কেন? ওঠো। তাহলে কেমন করে ঘুমাচ্ছিল? মোষের মতো বলে উল্লেখ করেছে। গায়ের ওপর থেকে ল্যাপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তপু। মাথার কাছে জানালাটা খুলে দিয়ে বলতো, দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে, আর ঘুমিও না, ওঠো। তাহলে এখানে রোদকে কেমন বলেছে? মিষ্টি রোদ। আমাদের ঘুম ভাঙিয়ে নিজ হাতে চা তৈরি করতো তপু। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম। তারপর 10টা নাগাদ স্নানহারা সেরে ক্লাসে যেতাম আমরা। মানে তারা 10টার সময় কি করতো? গোছল গা ধুয়ে সবকিছু রেডি করে 10টার সময় কোথায় যেত? ক্লাসে যেত। বিকেলটা কাটতো বেশ আমোদ ফুর্তিতে। কোনোদিন স্কাটনে বেড়াতে যেতাম আমরা, কোনোদিন বুড়িগঙ্গার ওপারে। তাহলে তারা হয় স্কাটনে বা বুড়িগঙ্গার ওপারে যেত। আর যেদিন রেনু আমাদের সাথে থাকতো সেদিন আজিমপুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গায়ের ভেতর হারিয়ে যেতাম আমরা। তাহলে আজিমপুরের পাশ দিয়ে দূর গায়ে মানে ওরা অনেক দূরে চলে যেত। রেনু মাঝে মাঠে আমাদের জন্য ডালমুট বেচে আনতো বাসা থেকে। গেও পথে হাঁটতে হাঁটতে মুড়মুড় করে ডালমুট চিবাতাম আমরা। অপু বলতো, দেখো রাহাত, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো কি? এই যে আঁকাবাঁকা লাল মাটির পথ, এই পথের, তাহলে এখানে পথকে কেমন বলেছে? লাল মাটির পথ। এই পথের যদি শেষ না হতো কোনোদিন, অনন্তকাল ধরে যদি এমনই চলতে পারতাম আমরা। এ কি, তুমি আবার কবি হলে কবে? ব্রুজোড়া কুচকিয়ে হঠাৎ প্রশ্ন করত রাহাত। না না, কবি হতে যাব কেন, ইতস্তত করে বলতো তপু। তবু কেন যেন মনে হয় স্বপ্নালু চোখে স্বপ্ন নাপত তার। আমরা ছিলাম 3 জন, আমি, তপু আর রাহাত। দিনগুলো বেশ কাটছিল আমাদের, কিন্তু আকস্মাৎ শীত পড়ল। হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে অগণিত লোকের ভিড় জমছিল সেদিন। ভোর হতে ক্রুদ্ধ ছেলে বুড়োরা এসে জমায়েত হয়েছিল সেখানে। কারো হাতে ফ্ল্যাগ কার্ড, কারো হাতে স্লোগান দেওয়ার চুঙ্গ, আবার কারো হাতে লম্বা লাঠিও ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা। তর্জনী দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল, আর শুকনো ঠোঁট নেড়ে এলোমেলো আর কি যেন বলছিল নিজেদের মধ্যে। তপু হাত ধরে টান দিল আমায়। এসো। কোথায়? কেন? ওদের সাথে। চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে। এসো, চলো। আমরা মিছিলে পা বাড়ালাম। একটু পর পেছনে দেখি রেনু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে। দৌড়ে এসে তপুর হাত চেপে ধরল রেনু। কোথায় যাচ্ছ তুমি? বাড়ি চলো। পাগল নাকি? তপু হাতটা ছাড়িয়ে নিল। তারপর বলল, তুমিও চলো না আমাদের সাথে। না, আমি যাব না, বাড়ি চলো। রেনু আবার হাত ধরল ওর। কি বাজে বকছেন? রাহাত রেগে উঠল এবার। বাড়ি যেতে হয়, আপনি যান, ও যাবে না। মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, দোহাই তোমার, বাড়ি চলো, মা কাঁদছেন। বললাম তো যেতে পারবো না। যাও। হাতটা আবার ছাড়িয়ে নিল তপু। রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হলো।
বললাম, কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? ভয়ের কিছু নেই, আপনি বাড়ি যান। কিছুক্ষণ ইতস্তত করে টলটল চোখ নিয়ে ফিরে গেল রেনু। মিছিলটা তখন মেডিকেল গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে। তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম। রাহাত স্লোগান দিচ্ছিল। তাহলে রাহাত কি করছিল, এটা গুরুত্বপূর্ণ। আর তপুর হাতে ছিল একটা মস্ত ফ্ল্যাগ কার্ড। তাহলে তপুর হাতে ছিল একটা ফ্ল্যাগ কার্ড, এটা মনে রাখবে। তার উপর লাল কালিতে লেখা ছিল, কি কালিতে? লাল কালিতে লেখা ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। মিছিলটা হাইকোর্ট মোড়ে পৌঁছাতে আকস্মাৎ আমাদের সামনে লোকগুলি চিৎকার করে পালাতে লাগলো চারপাশে। ব্যাপারটা কি বুঝবার আগে চেয়ে দেখি ফ্ল্যাগ কার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু। কপালের ঠিক মাঝখানটা গোল একটা গর্ত, আর সেই গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তার। তপু! রাহাত আর্তনাদ করে উঠল, মানে চিৎকার মেরে উঠল। আমি তখন বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিলাম। দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহটা তুলে নিয়ে গেল আমাদের সামনে থেকে। আমরা একটুও নড়লাম না, বাধা দিতে পারলাম না। দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল। তারপর আমিও ফিরে আস্তে আস্তে চিৎকার করে উঠলাম, রাহাত কোথায়? হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত। তারপর উভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে। সে রাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিল এখানে। তাহলে তপুর মা কেমন করে কেঁদেছিল? গড়াগড়ি দিয়ে, এটা আমরা আগেও দেখেছি। রেনুও এসেছিল, তার বউ এসেছিল। পলকহীন চোখ জোড়া দিয়ে অশ্রু ফোয়ারা নেমেছিল তার, কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে। একটা কথাও আমাদের সাথে বলেনি রেনু। রাহাত শুধু আমার কানে ফিসফিস করে বলেছিল, তপু না মরে আমি মরলেই ভালো হতো। কি অবাক কাণ্ড দেখো তো, পাশাপাশি ছিলাম আমরা, অথচ আমাদের কিছু হলো না। গুলি লাগলো কিনা তপুর কপালে, কি অবাক কাণ্ড দেখো তো। তারপর 4টে বছর কেটে গেছে। 4 বছর পর তপুকে ফিরে পাবো একথা ভুলেও ভাবিনি কোনোদিন। তপুর মারা যাওয়ার পর রেনু এসে একদিন মালপত্র সব নিয়ে গেল ওর। কি কি ছিল? 2টো সুটকেস ছিল, একটা বইয়ের ট্রাঙ্ক ছিল, একটা বেডিং ছিল, মানে একটা খাট ছিল। সেদিনও মুখ ভার করেছিল রেনু, কথা বলেনি আমাদের সাথে। শুধু রাহাতের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করেছিল, ওর একটা গরম কোট ছিল না? কোটটা কোথায়? ও, ওটা আমার সুটকেসে। ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত। এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পড়েছিল। মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের, ওঠো, আর ঘুমিও না, ওঠো। চোখ মেলে কাউকে দেখতে পেতাম না, শুধু ওর শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ভরে উঠত। তারপর একদিন তপুর সিটে নতুন ছেলে এলো একটা। সে ছেলেটা বছর 3 ছিল। তাহলে কয়দিন ছিল? বছর 3 ছিল। তারপর এলো আরেকজন, আমাদের নতুন রুমমেট, বেশ হাসি খুশি ভরা মুখ। সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতা উল্টাচ্ছিল সে। অ্যানাটমি মানে জীববিজ্ঞানের বই। তার চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলিটনের স্কেলিটন মানে হলো যে কঙ্কাল, আর স্কালটা মানে হলো যে মাথার খুলি বের করে দেখছিল, আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল সে। তারপর এক সময় হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, রাহাত সাহেব, একটু দেখুন তো, আমার স্কালের মানে আমার মাথার যে খুলিটা আছে কঙ্কালের, সেটার কপালের মাঝখানটায় একটা গর্ত কেন? কি বললে? চমকে উঠে উভয়ে তাকালাম ওর দিকে। রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে। ঝুঁকে পড়ে সে দেখতে লাগলো অবাক হয়ে। হ্যাঁ, কপালের মাঝখানটায় গোল একটা ফুটো। রাহাত তাকালো আমার দিকে। ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার। বিড়বিড় করে বললাম, বা পায়ের হাড়টা 2 ইঞ্চি ছোট ছিল ওর। কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত। হাতগুলো ঠক ঠক করে কাঁপছিল ওর। একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বলল, বা পায়ের টিবিয়া ফেবুলাটা 2 ইঞ্চি ছোট, মানে ডান পা থেকে বাম পাটা 2 ইঞ্চি ছোট। দেখো দেখো। উত্তেজনায় আমিও কাঁপছিলাম। ক্ষণকাল পরে স্কালটা 2 হাতে তুলে ধরে রাহাত বলল, তবু, বলতে গিয়ে গলাটা ধরে এলো ওর। তাহলে গল্পটা আমরা বুঝতে পারলাম যে তাদের 3 বন্ধুর মধ্যে যখন তারা মিছিলে গিয়েছিল তখন এক বন্ধুর কপালে গুলি লাগাতে সে মারা গিয়েছিল, যার নাম তপু ছিল। তপু যখন মারা গিয়েছিল এর পরবর্তীতে 4 বছর কেটে যায়। হঠাৎ করে একদিন ওদের এখানে যে রুমমেট এসেছিল সে হুট করে যে স্কালটা ছিল সেটা বের করে দেখে যে সেখানে মাথা বরাবর একটা খুলি। তখন তারা বুঝতে পারে যে এটা তপুরই কঙ্কাল। এখানের মধ্যে শব্দার্থ যেগুলো দাগানো আছে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নিবে।
এরপর দেখো পাঠ পরিচিতির মধ্যে যেসব বিষয়গুলো পরীক্ষা আসবে, 21 গল্প শীর্ষক ছোট গল্পটি জহির রায়হানের গল্প সমগ্র থেকে সংকলন করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষায় আসতে পারে। 1952 সালে ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত এই গল্পে প্রতিফলিত হয়েছে প্রাণোচ্ছল ও স্বপ্নবান এক তরুণের আত্মত্যাগ এখানে ফুটে উঠেছে। গল্পটিতে কথক নিজেও একটি চরিত্র, অর্থাৎ এই গল্পে ঘটনামালা উপস্থিতি হয়েছে প্রথম পুরুষের বয়ানে। তাহলে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, প্রথম পুরুষের বয়ানে এটি এখানে উপস্থাপন হয়েছে। এছাড়া এটা যদি তোমরা ভালো করে পড়ে নাও, এখান থেকে তোমরা পুরো গল্প সম্পর্কে অনেক ভালো ধারণা পেয়ে যাবে। তবু 21 গল্পের প্রধান চরিত্র, তাহলে এখানে মূল চরিত্র বা নায়ক চরিত্র ছিল তবু, সে বিবাহিত, তার বইয়ের নাম ছিল রেনু। এভাবে করে গল্পটা তোমরা এখান থেকে দেখে নিবে। এছাড়া যদি এমসিকিউ পর্ব প্রয়োজন হয় বা অন্যান্যগুলোর প্রয়োজন হয়, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ইনশাআল্লাহ তোমাদের জন্য রেডি করার চেষ্টা করব।